আমরা কথা না বলি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইটের আজকে তোমাদের গণিত বিষয়ে আমরা যেসব শিখবো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি বা ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা কবে হবে বা হবে না এটা আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেয় বা যে কোনো টাইমে সরকার ডিসিশন নিতে পারে যে পরীক্ষাটা হবে। সো তোমাদের কি করণীয়? আমরা সবসময় প্রিপেয়ার্ড থাকবো, আমরা প্রস্তুতি নিয়ে থাকবো যে পরীক্ষা এনি টাইম যখনই হবে আমরা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। কারণ এরকম মহামারীর সময়ে যে কোনো বিপদ যে কোনো সময় আসতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমরা নতুন করে যেটা হাতে নিয়েছি সেটা হচ্ছে যে নিয়ারলি সব বই শেষের পথে। তো যেহেতু আমি গণিত নিয়মিত করাই, ক্লাস কোনো দিন মিস দেয় না, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে নিয়মিত নেওয়া হয়। সো বইও কিন্তু নিয়ারলি ফিনিশ। ওকে, কিছু জিনিস আছে একটু থাকবেই, এটা আমাদের ধারাবাহিক হবে। তো আমরা এখন নতুন প্ল্যান নিয়েছি, তোমরা খেয়াল করো যে 25 তারিখ থেকে একটা বইকে আমরা প্রথমে 4 ভাগ করব। 4টা ভাগে ভাগ করার পরে এখানে প্রতি ভাগ, এখানে প্রত্যেকটা বইকে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে একটা বইয়ে 4 ভাগ করলে পারে তোমার এখানে টোটাল ধরো যে অধ্যায় আছে 11টা, গণিতেরই বলতেছি, তার 11টা অধ্যায়ের মধ্যে 4 ভাগ করলে প্রতি ভাগে থাকে মাত্র 3টা অধ্যায় বা কিছু বেশিতে 2টো বা 3টে অধ্যায়। যেহেতু আমাদের বইটা একবার শেষ হয়ে গেছে তাহলে এখন আমরা কি করব, এটা রিভিশন করব। রিভিশনটা কিভাবে করবে, একটা প্ল্যান অনুযায়ী আমাদেরকে রিভিশনটা দিতে হবে। প্ল্যানটা হলো প্রথমে 4 ভাগ করব, 4 ভাগের মধ্যে এক ভাগে কি থাকবে, হয়তো 2টা অধ্যায় বা 3টা অধ্যায়। এই সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে 4 ভাগে। এখন যদি আমরা কিভাবে পরীক্ষাটা দিব, আমরা সপ্তাহে 6 দিন, তাহলে 6 দিনের মধ্যে আমরা রুটিনটা রাখবো এভাবে, 3 দিন পরীক্ষা হবে, 3 দিন দিব আমরা পরীক্ষা, আর 3 দিন থাকবে রুটিনের ক্লাস। অর্থাৎ আমাদের বইগুলো, যেগুলো বই মোটামুটি শেষ হয়েছে, যেমন ধরো যে গণিত যখন আমি শুরু করবো ফার্স্ট পরীক্ষা দেখা যাবে তোমার গণিতই হচ্ছে, তো গণিত বইয়ে ধরো যে 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি আমার হয়ে থাকে যে 3টা অধ্যায় বা তার থেকে একটু কম, যেটাই থাক, আমি অবশ্যই ট্রাই করবো 25 তারিখের আগে যেন ওই 3টা অধ্যায় তোমাদের সুন্দর করে আবার একটু রিভিশন দিয়ে সৃজনশীলগুলো প্র্যাকটিস করে, ওকে, যেন একটা পুরো মজবুত করে দিতে পারি। ওই হিসাবে প্র্যাকটিস থাকবে। এরপরে শুধু এটা গণিত না, এরপরের যে পরীক্ষাটা থাকবে তাহলে তোমার সাপোজ এটা বাংলা আছে, তাহলে বাংলা বিষয়ে এরকম সুন্দর করে তোমাকে কি করবে, তো যেটা বলতেছিলাম, তোমার বাংলা বিষয়টা ঠিক একইভাবে 4 ভাগে বিভক্ত হবে। তো এইভাবে তোমার সবগুলো তোমাদের সাবজেক্টের টোটাল 6টা, অর্থাৎ যখন বাংলা হবে বাংলা ফার্স্ট সেকেন্ড কিন্তু একসঙ্গে হবে, ইংলিশ যখন হবে ইংলিশ ফার্স্ট সেকেন্ড কিন্তু একসঙ্গে হবে। কিন্তু তোমার আরেকটা বিষয় আমি নিশ্চিত করি, সেটা হচ্ছে যে প্রতিটি পরীক্ষা আমরা মাথায় রাখবো, প্রতিটি পরীক্ষা কত মার্কসের, 100 নম্বর হবে। 100 নম্বর কেমন, যেখানে তোমার সাবজেক্টিভ 70 মার্কস, অর্থাৎ 7টা সৃজনশীল অ্যানসার করবে, 7 10 70। ওকে, আর অবজেক্টিভ যেটা বলে এমসিকিউ, সেখানে থাকবে তোমার 30। এই টোটাল দিয়ে তোমার হলো 100 মার্কসের পরীক্ষা, এটা অল সাবজেক্ট। ওকে, যেমন আমরা বাংলা 1 বাংলা 2 মিলায়ে কিন্তু তোমার এখানে 100, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এটা কিন্তু এখানে 100। এরপরে আর বাকি তোমার থাকবে কি, ম্যাথ 100, এরপরে তোমার বিজিএস এটা 100, এরপরে তোমার ইসলাম এটা 100, আর এটা তোমার থাকে, তাহলে কি কি হলো, বাংলা ইংরেজি গণিত, বিজ্ঞান সায়েন্স, রাইট, এই সায়েন্স হলো 100।
এছাড়া তোমাদের থাকবে কি আরেকটা সাবজেক্ট, সেটা হলো যে আইসিটি। আইসিটি মেবি 50 মার্কের হয়, ঠিক আছে, যেখানে তোমার 5টা কোশ্চেন, 5 5 25, আর 25টা হলো অবজেক্টিভ, এই টোটাল হলো 50। আমরা কিন্তু এভাবে পরীক্ষাটা নিয়ে নিব। তো দেখা আছে তুমি প্রতি মাসে, এক মাসে তুমি পরীক্ষা পাবা, সপ্তাহে যদি আমরা 3টা নেই, এক মাসে আমরা পাবো 12টা। তাহলে আমি যদি একটা বইকে 4 ভাগে বিভক্ত করি, তুমি খালি খেয়াল করো যে এক মাসে আমরা 12টা পরীক্ষা পাবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের 1 2 3 4 5 6টাকে মেইন, 6টা মানে 424টা পরীক্ষা। তাহলে এক মাসে তোমার হয়ে যাচ্ছে 12টা, 2 মাসে হয়ে যাচ্ছে 24টা, মাঝখানে আর একটু বেশি লাগবে আইসিটির জন্য 2টা, ঠিক আছে। এই তাহলে আমাদের 2 মাসে হচ্ছে যে অংশগুলো কমপ্লিট, তার মানে এটা চলতেছে কি আগস্ট, নিয়ারলি ফিনিশ, 25টা মানে শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর অক্টোবরে আমাদের বই কমপ্লিট হয়ে গেল, ভাঙা অংশ করেই ফুল একবার রিভিশন হয়ে গেল 100 নম্বরের পরীক্ষা দিয়ে। সো 100 নম্বর পরীক্ষা দিয়ে যদি আমরা 2 মাসে একবার শেষ করে ফেলতে পারি, এরপরে আমাদের কি থাকে তাহলে অক্টোবর শেষ। তাহলে আমাদের নর্মাল শিডিউল হলো নভেম্বর ডিসেম্বর, পরীক্ষা হলে কি নভেম্বর বা ডিসেম্বর। তো আমরা ইজিলি পরে আর এক মাস যদি পরীক্ষার মাঝে যদি ডেট পড়ে যায়, তাহলে আমরা তখন কি করব, পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলো আমরা শুরু করে যাকে প্রত্যেকটা, তখন আমরা এই পূর্ণাঙ্গ এটার মিনিমাম দুইটি করে পূর্ণাঙ্গ নিতে পারি আমরা, 2টি করে। তাহলে দেখা যাচ্ছে তোমার 3 12, তাহলে এখানে হলো 24, আর এখানে আর 2টা করে নিতে পারি, 6 থেকে আরো 12। তাহলে আর 2টা পরীক্ষা নিলে মানে তোমার দেখা যাচ্ছে যে আর এক মাস, অর্থাৎ পুরো নভেম্বর মাস যদি নেই, আমরা প্রত্যেকটা সাবজেক্ট 200 মার্ক করে পূর্ণাঙ্গ আবার নিয়ে নিতে পারো পুরো বইয়ের উপর। সো তোমাদের এইটা বইটা কি হয়ে গেল, ফুল কন্ট্রোল হয়ে গেল। তো নভেম্বরের মধ্যে যদি আমরা এটা ফুল কমপ্লিট করতে পারি A to Z, তাহলে তোমরা নিজেকেও অনেক প্রাউড ফিল করবা যে আমরা এইটার বইটা ভালো করে শেষ করেছি। এখন নভেম্বরে যদি তারা পরীক্ষা নেয়, আমরা যাই ইজিলি পরীক্ষা দিতে পারবো, ডিসেম্বরে দিলে ইজিলি দিতে পারবো। কোনো কারণে যদি পরীক্ষাটা না হয়, তবু আমাদের বিন্দুমাত্র আফসোস থাকবে না, কারণ আমি শিখেছি। এখন আমি অনায়াসে জানুয়ারিতে গিয়ে যদি আমাকে ক্লাস 9-এর বই হাতে ধরাই দেয়, আমার কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না, এবং আমি গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ, আমি আসলে 8 সম্পূর্ণ করেই কিন্তু 8 9-এ উঠছি। বুঝতে পারছো? তো দেখো, যারা এটা তো নর্মালি ক্লাসগুলো তো ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়, যারা দেখবে তারাও এরকম ডিসিশন নিতে পারে যে আমরা 8-এর জেএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক হিসাবে আমরা প্রত্যেকটা বই 4টি ভাগে ভাগ করে আমরা পরীক্ষা শুরু করবো 25 তারিখ থেকে। যে কেউ এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এবং অংশগ্রহণ করার জন্য তোমাদের যোগাযোগ করার অবশ্যই ব্যবস্থা আছে, তোমরা যোগাযোগ করবা কোথায়, ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুলে। যদি কোনোভাবে কন্ট্যাক্ট নাম্বার পাও সেখানেও করতে পারো, অথবা ওখানে যে কমেন্টস পাও সেখানেও তুমি কমেন্টস করে জানাতে পারবা, এনি হাউ তুমি যোগাযোগ করতে পারবা। তো চলো, আমরা ব্যাপারগুলো বুঝে ফেলছি এবং মাথায় নিয়ে নিলাম 25 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা একটা মেন্টালি প্রিপারেশন রাখো। আর এখন স্কুলে তোমাদের যেসব ক্লাস হচ্ছে, যেমন অবজেক্টিভ পরীক্ষা হয়, এগুলোর তোমার কোনো হ্যাম্পার হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার লাইক কালকে তোমার পরীক্ষা, যতটুকু চ্যাপ্টারের উপর হবে একটু কিন্তু কন্ট্রোল করতে পারবে। এই কাজে আমাদের এইগুলা নিয়ে তোমার কোনো কিন্তু বিপদও হবে না, কোনো সমস্যা হবে না। 3 দিন আমরা ক্লাস করব, 3 দিন আমরা পরীক্ষা অ্যাটেন্ড করবো। হয়তো পরীক্ষা দেখা যাচ্ছে আমরা করতেছি রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি আমরা পরীক্ষা রাখলাম, এদিকে শনি সোম বুধ 3 দিন আমরা ক্লাস রাখলাম, অথবা শুক্র শনি সোম এইরকম দিয়ে দিলাম। তো যেভাবে আমাদের সুবিধা হবে রুটিনে, ওই দিন একদিন তোমাদের বন্ধ থাকবে, 3 দিন আমরা পরীক্ষা অ্যাটেন্ড করবো, আর 3 দিন, কারণ আমরা অনেক দিন না লিখে আমাদের হাতগুলো কি হয়ে গেছে, মানে ওই যে তুমি বলো না চাকু কিংবা এগুলো যেমন কি হয়, মরিচা পড়ার মতো হয়ে গেছে। এগুলোকে কি হবে, একটু ঘষা মাজা করতে হবে। এখন তো তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে দিলে তুমি কিন্তু 3 ঘন্টা এটা জীবনে শেষ করতে পারবে না। এটা শেষ করতে গেলে তোমার মিনিমাম দেখবা যে 3.5 ঘন্টা লাগতেছে, অথবা তোমার পড়াই হয়নি, তুমি প্রশ্ন লিখতেই পারতেছো না, মাথার মধ্যেই নেই, কারণ আমরা দীর্ঘদিন প্র্যাকটিস না করে আমরা আসলে একটু মরিচা পড়ার মতো হয়ে গেছে আমাদের। তো আমাদের একটু চাঙ্গা হয়ে উঠতে হবে, যাতে আমরা 3 ঘন্টা লিখতে পারি। আমাদের হাতটাকে একটু ফ্রি রাখতে হবে, যেহেতু তুমি স্টুডেন্ট, তোমাকে অবশ্যই এই জিনিসগুলি কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো যাই হোক, অনেক কথা বলেছি, আশা করি যে তোমরা আমার কথাগুলো পুরোপুরি বুঝতে পারছো। এখন আমরা পড়ালেখা ব্যাক করি। তো যাই হোক, আমরা 6.2 করতেছিলাম লাস্ট ক্লাসে, 6.2 13 নম্বরটা করে তোমাদের একটা দিয়েছিলাম। আজকে এর পরবর্তী আমাদের সবগুলো করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখন ভালো বুঝি। এবার তাহলে আমরা দেখব
14 নাম্বার। ওকে, এনাদার ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এটা দেখাবো 14, এরপরে 16 নাম্বার দেখালেই হবে। আর তারপরে একটা গ্রাফ দেখালে তোমার এই অধ্যায়ে যে সাময়িক সমস্যা, যেমন 2 একজন বলছে তার প্রবলেম আছে, তার প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি, বলো 25 তারিখ আবার তোমরা রুটিন পেয়ে যাবে। হ্যাঁ, সিলেবাস সহ রুটিন পেয়ে যাবে। এই রুটিন দেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ওকে, তোমাদের এটা বলে দিই, যারা এই পরিপূর্ণভাবে পরীক্ষাগুলো শেষ করবে তাদের অবশ্যই কিন্তু পুরস্কার আছে হাতে। ওকে, অনেকে আমরা কিন্তু শুধু পরীক্ষা দেওয়া লাগবে এটা দেব না, আমরা অবশ্যই যারা ধৈর্য ধরে সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করবে তাদের জন্য অবশ্যই পুরস্কার ব্যবস্থা রাখবো। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা দেব। 14 নাম্বার দেখো কি বলা হয়েছে, কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলেও এর মান 1 হয়, তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে তুমি কি করবা, ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ মানে হচ্ছে তোমার লব এবং হর থাকবে। ভগ্নাংশ অর্থ কি থাকবে, লব থাকবে, হর থাকবে, এটা আমাদের আগে নিশ্চিত হতে হবে। ওকে, এবং এটাও নিশ্চিত হতে হবে হর কখনো তোমার শূন্য হতে পারবে না। এই যে তোমার কিছু বেসিক, এটা যেন তোমার ভিতরে থাকে। যত আমি ভালো পারি আমাকে এই জায়গাগুলো বেশি বেশি খেয়াল রাখতে হবে। ভগ্নাংশ মানে লব আর হর, এই লব আর হর কি হয় আমরা জানি না, এটাও খেয়াল রাখতে হবে, হর কখনো শূন্য হতে পারবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমার কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখন যদি 14 নম্বর করতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমি কি ধরে নিচ্ছি, ধরি ভগ্নাংশটি log x এবং হর কি ধরেছো, y ধরেছো। এখানে কিন্তু তোমার কোনো কন্ডিশন দেওয়া নাই ভগ্নাংশটি কেমন, প্রকৃত অপ্রকৃত কি বলা নেই, এজন্য আমরা নিজের মতো লিখতে পারি log x হর y, অতএব ভগ্নাংশটি কি লিখবো, x বাই y। এখন এটা লেখার পরে যদি কোনো শিক্ষার্থী কি করে, পাশে সুন্দর করে লিখে দেয় যেখানে y নট ইকুয়াল 0, ডেফিনেটলি যে টিচার খাতাটা দেখবে সে কিন্তু বুঝবে তুমি অঙ্ক ভালো বুঝো, এই কারণে তুমি এটা লিখেছো। এখন দেখো এটা ভগ্নাংশ গঠিত হয়ে গেল। এখন x আর y দুটো অজানা, চলো তাহলে এই দুটো অজানা জিনিসের মান যদি আমি বের করি তাহলে আমার রেজাল্টটা হয়ে যাবে। তাহলে এই দুটো অজানা জিনিসের মান বের করার জন্য তোমার প্রয়োজনীয় তথ্য প্রশ্নে কিন্তু দেওয়া আছে, প্রশ্নে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে যার সাহায্যে আমি x এবং y এর মানটা নির্ণয় করতে পারবো। তথ্যটা কি, তাহলে তথ্যটা আমরা মাথায় নেব। দেখি কি বলছে, ভগ্নাংশের লবের সাথে 5 যোগ, তাহলে ভগ্নাংশ গঠিত হয়েছে, এটা লব কোনটা x, হর কোনটা y, লবের সাথে 5 যোগ করলে মান 2 হয়। তাহলে প্রথম শর্ত মতে এই ভগ্নাংশটি লবের সাথে লব x তার সাথে 5 যোগ করলে, এই কারণ হরের সঙ্গে কোনো কিছু যোগ করতে বলে নাই, লবের সাথে 5 যোগ করলে যে ভগ্নাংশটা গঠিত হলো এর মান হলো 2। ঠিক আছে, লবের সাথে 5 যোগ করলে, তাহলে এখানে লব ছিল x, হর হলো y, তাহলে লবের সাথে 5 যোগ করলে যে ভগ্নাংশটা গঠিত হলো তার মান হচ্ছে 2। এখন এটাকে তুমি এখন একটু লাইন করে পারো, আনগুণন করে, যে x + 5 = y বা x - 2y = -5, অর্থাৎ 2y কে বামে নিয়ে আসছি, +5 কে ডানে নিয়ে গেছি, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে বলা হয়েছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে, হর মানে কি, তাহলে এই ভগ্নাংশের কথা বলা হয়েছে, তাহলে ভগ্নাংশ এটা লব এটা হর, তাহলে লবে কিচ্ছু করা যাবে না, হর থেকে 1 বিয়োগ করলে। আমরা হয়তো এখানে ম্যাক্সিমামই পারি না, দুই একজনকে খুঁজে পাবো যারা কিন্তু বোঝা নেয় গেলে। তাহলে ভগ্নাংশের হর, হর কোনটা y, y থেকে 1 বিয়োগ করলে তোমার নতুন একটা ভগ্নাংশ গঠিত হলো, এই ভগ্নাংশের মান তখন হলো 1 বলে দিছে। হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হবে।
তাহলে এটাও তুমি পক্ষান্তর করতে পারবা, বা x ইকুয়াল 1 এর সাথে গুণ করলে y মাইনাস 1ই থাকবে, এটা দিলা 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দুটো সমীকরণ পেয়েছি, প্রয়োজনীয় তথ্যের আলোকে দুটি সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণ এখন তোমার সুবিধা মতো তুমি এখন এটা সলিউশন করবা। তো তোমরা দেখবে যে কোন পদ্ধতি ইউজ করলে আমরা খুব সহজে এর সমাধান করে x এবং y এর মানটা নির্ণয় করতে পারবো। এবার দেখো, তাহলে আমি 1 এবং 2 এ অনেক কাজ করতে পারি। যেমন x এর মান অলরেডি y 1 পেয়েছি, এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে গেল। তাহলে এটাকে কি বলা হবে তখন? প্রতিস্থাপন। অর্থাৎ একটা সমীকরণ থেকে একটি চলকের মান অপর সমীকরণে ওই চলকের জায়গায় প্রতিস্থাপন করবে, করলে কি হয়ে গেল? সবাই এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে গেল। তাহলে এখানে দেখো, আমরা প্রথমে মাথায় নিচ্ছি কি করব, সমীকরণ 1 এ x এর পরিবর্তে y মাইনাস 1 বসিয়ে পাই। এটাকে কিন্তু বলা হয় প্রতিস্থাপন। x এর পরিবর্তে কি বসাবে? এই যে y মাইনাস 1, কোথায়? 1 এ বলছে। তো 1 এ ছিল তোমার x মাইনাস 2y সমান মাইনাস 5 ছিল। আমি এখন মানটা বসাই, বুঝাতে সুবিধা হবে। তাহলে x এর পরিবর্তে কি বসাবো? y মাইনাস 1, আর এখানে কি থাকলো? 2y মাইনাস 5। তাহলে আমরা বলেই দিয়েছি সমীকরণ 1 এ x এর পরিবর্তে y মাইনাস 1 বসিয়ে পাই। তাহলে ঠিক x এর পরিবর্তে y মাইনাস 1। এখন যদি এটা সলিউশন করি তাহলে তুমি দেখতে পাচ্ছ y থেকে 2y বিয়োগ করলে মাইনাস y মাইনাস 1 ইকুয়াল মাইনাস y, সব মাইনাসে ভরা। তার মানে মাইনাস 1 দ্বারা যদি গুণ করে দেই তাহলে তুমি একবারে বলতে পারবা y প্লাস 1 ইকুয়াল 5, কি করে? মাইনাস 1 দ্বারা গুণ করে। এরকম ছোট্ট অপারেশনগুলো তুমি সাইড নোটের মাধ্যমে টিচারকে একটু খুশি করবা। ওকে, তার মানে এখান থেকে তুমি বলতে পারবা y ইকুয়াল 5 মাইনাস 1, দ্যাট মিন্স কত? 4। তাহলে তোমার কিন্তু y এর মান অলরেডি ডান, y কিন্তু পেয়ে গেছো। এখন y এর মান যেহেতু পাওয়া গেছে, y এর মানটা এবার 2 এ বসাও, x পেয়ে গেল, শেষ। তাহলে আমরা কি করব? y এর প্রাপ্ত মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 এ বসালে কি পাবো? নিচে একটু লিখে দেই। তাহলে 2 ছিল তোমার x সমান সমান y মাইনাস 1, এখানে y এর পরিবর্তে কত বসানো হলো? 4 মাইনাস 1, কত হলো? 3। তার মানে তুমি পেয়ে গেলে x সমান সমান 3। তাহলে এখানে পেয়ে গেছো x এর মান, এখানে পেয়ে গেছো y এর মান। x আর y এর মান আমরা কোথায় বসাবো? ভগ্নাংশতে বসাবো। তাহলে কি হয়ে গেল? ভগ্নাংশটি গঠিত হয়ে গেল। অঙ্ক অনেক ইজি। বলো, আবার বলো তো সাইদা হোসেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমরা তো সিরিয়াল এটা শুরু করছি মানে সিরিয়ালে এটা হয়ে যাবে। যেমন আজকে এটার পর আরেকটা অঙ্ক করলে আমরা লেখচিত্র ধরবো, আজকে হয়তো স্টার্ট হয়ে যাবে। ওকে, যত সমস্যায় থাক সলভ হয়ে যাবে আজকে আর নেক্সট ক্লাস 2 দিনে তোমার 6.2 আবারও রিভিশন হয়ে যাবে। এরপরে তোমাদের তো নতুন সিলেবাস দিয়ে দেবো পরীক্ষায়, ওই সিলেবাস অনুযায়ী আমরা আবার রিভিশন দেব। তাহলে তোমাদের একটা টার্গেট থাকবে যে আমাকে এইভাবে আগায় যেতে হবে। তাহলে দেখো, আমরা এখানে x এবং y এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে বলবো কি? অতএব নির্ণেয় ভগ্নাংশটি, তোমার টার্গেট কিন্তু ভগ্নাংশ গঠন করা। নির্ণেয় ভগ্নাংশটি x এর মান পেয়েছি 3, y এর মান পেয়েছি 4, এটাই আমাদের অ্যানসার। আগে সেটা কেন মাঠে পরিবেশে টাকা দিয়ে গেছে, আমাদের টাকা দিয়েছে।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি যে তোমরা 14 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এইরকম ভগ্নাংশের যে কোনো অঙ্ক আসুক, সমস্যা আছে। নির্ণয় ভগ্নাংশটি 3/4, এটা হলো এই যে লিখছি y এর প্রাপ্ত মান সমীকরণ 2 এ বসিয়ে পাই। তো তোমার সমীকরণ 2 কি ছিল? x = y - 1, এটা ছিল সমীকরণ 2। এটা একটা সমীকরণ 2 ছিল। দেখো ওই 2 নংয়ে তুমি যেহেতু y এর মানটা পেয়ে গেছো, y এর জায়গায় y এর মান বসাও, 4 বিয়োগ 1 কত থাকবে? 3। ওই 3 এখানে লেখা হয়েছে। তাহলে আগে পেয়েছো তুমি y এর মান 4, এবার পেয়েছো x এর মান 3। এই x আর y এর মান যদি আমরা এই ভগ্নাংশে বসাই দেই, x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 4, শেষ। যদি এই অঙ্কে কারো একটু সমস্যা থাকে সে কথা বলতে পারে, অসুবিধা নেই। আমার রেকর্ডিং কথা শুনবে মানুষ, কোনো অসুবিধা নেই। 15 নাম্বার অঙ্কটা আমরা করব না, তবে আমরা শুধু সমীকরণটা গঠন করব, কারণ অনেকে আসি মনোযোগ কম দিই। তো 15তে শুধু সমীকরণটা আমরা গঠন করি, সমাধানটা তুমি নিজের মতো করে সমীকরণটা পরে তৈরি করে নেবে। ওকে, প্রথম প্রশ্ন মতে যেটা সোহেল উঠাতে পারছো? ওকে, এখানে ওঠানোর উদ্দেশ্য হলো একটাই, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা ধরে নেব, ধরি প্রকৃত ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে যখনই তুমি প্রকৃত ভগ্নাংশ কথাটি উল্লেখ করছো, তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে? x/y। এবার তোমার মাথায় নিতে হবে y > x। এটা কিন্তু তোমার যদি না লিখে দাও তাহলে তুমি নম্বর কম পাবা, কারণ প্রকৃত ভগ্নাংশ তাকে বলা হয় যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, তাকে আমরা বলে থাকি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমি লব x হর y, তাহলে x/y, তাহলে y টা কেমন? যেটা x থেকে বড়। ও ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো আছে। কোনো অসুবিধা নেই, পুরা বইটাই করে দেবো। ষষ্ঠ অধ্যায়ের পরে এই সপ্তাহে পরীক্ষা আছে। মানে এটা তো নিচ্ছি, পরীক্ষাও নিতে হবে। ঠিক আছে। এবার দেখো এখানে যখনই x/y দিলাম, তাহলে y > x দিলাম, y বড়, x ছোট। ওকে, আচ্ছা এখন দেখো তোমার ভগ্নাংশটি গঠিত হয়ে গেল। এখন যেটা আমরা করব, প্রশ্ন বলতে এখানে প্রথম শর্ত মতে লব ও হরের যোগফল 14, বিয়োগফল হলো 8। লব ও হরের যোগফল 14, তাহলে লব কোনটা? x, হর কোনটা? y। সোহেল, লব ও হরের যোগফল 14, তাহলে কি লিখবো? লব ও হরের যোগফল 14। লব এবং হরের যোগফল, লব কত? x, হর কত? y। যোগফল এটাকে যোগফল বলে, তার মান কত? 14। আবার কি লেখা আছে দেখো, দ্বিতীয় শর্ত মতে কি হবে বলো দেখি। দ্বিতীয় শর্ত মতে তাহারাত বলো দেখি, দ্বিতীয় শর্ত মতে কি হবে? তাহারাত
তোমার কথা ইউটিউবে থাকবে, সঠিক অ্যান্সার দিবা, ভুল বলবা না। দ্বিতীয় শর্ত মতে বলছে যোগফল 14 বিয়োগফল 8, তাহলে কি লিখবো দ্বিতীয় শর্ত মতে? পারি না। তাসফি বলো তো, তাসফি। তাসফি বলো দ্বিতীয় শর্ত মতে কি হবে? তাসফি আসো না নেই? ওকে, মইনুল হাসান বলতে পারবা দ্বিতীয় শর্ত মতে কি হবে? হ্যাঁ বলো। y minus x equal 8. Good. Y minus x equal x. একজন বলেছে y minus x equal 8, এই জন্য অঙ্কটা তোমার করতে বলা যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাকে খেয়াল করতে হবে প্রকৃত ভগ্নাংশ, দ্যাট মিন্স লব অপেক্ষা হর বড় হতে হবে। এই দেখো, তাহলে এখানে বলে দিয়েছে y গ্রেটার দেন কি x, yটা x থেকে বড়। তো বিয়োগফল যখনই আমরা নির্ণয় করব সবসময় যেন মনে রাখবো বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, এটাকে বলে কি? বিয়োগফল। এই জন্য এখানে হয়েছে কি y minus x, not x minus y। বিয়োগফল কত হলো? y minus x। এখন তোমার দুটো সমীকরণ গঠন করেছো, তুমি এখন যে কোনো পদ্ধতি প্রয়োগ করে এটা সমাধান করতে পারো। কোন পদ্ধতি প্রয়োগ করবা? হয় অপনয়ন অথবা প্রতিস্থাপন। তো তোমার জন্য বেস্ট হবে কি? অপনয়ন। কারণ তুমি যদি যোগ করে দাও, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করো, তাহলে প্লাস x মাইনাস x কাটা, তাহলে y y যোগ করে 2y, এখানে 14 আর 8 কত? 22, x কত? 11। চলো y এর মান যদি 11 বের হয়, তাহলে এখানে 11 বসালে y পেয়ে যাবে তখন 3, স্যার x পেয়ে যাবে 3। তাহলে আমরা যদি যোগ করি, হ্যাঁ শর্টকাট করে দিলাম বলার আগে, বলে দিলাম 1 ও 2 নং সমীকরণকে 1 দ্বারা, যখন তুমি ডাইরেক্ট দেখাবে তখন 1 দ্বারা গুণ করে লিখলে ভালো। 1 দ্বারা গুণ করে যোগ করে পাই, তাহলে এখানে লিখা হলো x plus y equal 14। এটা তুমি সাজায় লিখতে পারো মাইনাস x plus y, একটু উল্টাই দিলাম 8। যোগ মানে কি? দেখো এটা কেটে গেল, y y যোগ করে 2y সমান কত? 22। y সমান কত হবে? হ্যাঁ আগে গুণ করবে এরপরে যোগ। তো 1 দ্বারা গুণ করলে তো ওটাই থাকবে, এই জন্য আর কিছু করার দরকার নেই। তাহলে y এর মান পেয়ে গেছে কত? 11। তাহলে এবার বলতেছো y এর মান 1 নং এ বসিয়ে পাই। x plus 11 equal 14, অতএব x সমান 14 minus 11 3। অতএব নির্ণয় ভগ্নাংশটি কত হবে? 3/11। এটাই আমাদের রেজাল্ট। কত সুন্দর এবং কত স্মুথলি একটা ব্যাপার, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝবা।
তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা আমরা শিখলাম, মান নির্ণয় করে 3/11 সহজে আমরা বুঝতে পেরেছি। আশা করি কারো সমস্যা হয়নি। এবার আমাদের নতুন অঙ্ক যেটা আমি শিখাতে চেয়েছিলাম, যেখানে উদাহরণও আছে আবার এখানে অনুশীলনীতেও আছে, এইটা আমাদের একটি ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা দেখি যে এই দুটা কিভাবে ভালো বুঝতে পারি। উদাহরণ 4 এবং 16 নম্বর। সোহেল উঠানো শেষ? আচ্ছা, তাড়াতাড়ি উঠাও। শেষ। তাহলে বুঝতে পারছি তো সোহেল? তার মানে তোমাদেরকে এই অঙ্ক যারা বুঝতে পারো না, যাদের মাথায় ধরে না, তাদের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওখানেই যে আমরা যখন প্রতিস্থাপন, অপনয় এই পদ্ধতিগুলো মেমোরিতে ভালো রাখবে না, তখনই কিন্তু আমার প্রবলেম। যখন পদ্ধতিগুলো মেমোরিতে তোমার থাকবে তখন কিন্তু কোনো বিন্দু মাত্র তোমার সমস্যা থাকবে না। এইবার 16 নাম্বার, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? একক স্থানে অঙ্ক, দশক স্থানে অঙ্ক। তাহলে আমরা ছোট্ট করে যদি একটু খেয়াল করি, লাইক ধরো 23, তাহলে এটা কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এই 2 অঙ্কের মধ্যে তুমি দেখো যে কি তৈরি হচ্ছে। তো 2 ইন্টু যদি আমরা 10 দিই যোগ 3 ইন্টু 1 দিই, কি হবে না? তাহলে এখানে 10 দুগুণে 20 আর 3 একে 3, অর্থাৎ 3 এর স্থানীয় মান 3, 2 এর স্থানীয় মান কত? 20। দেখি না আমরা, 3 এর স্থানীয় মান 3, 2 এর স্থানীয় মান 20। এই 20 আর যোগ করে তোমাকে দেখলে 23 আসছে। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা গঠন করতে গেলে যদি আমরা একক স্থানীয় অঙ্ক জানি আর দশক স্থানীয় অঙ্ক জানি, একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক জানা থাকলে আমরা সংখ্যাটি গঠন করতে পারব। ঠিক আছে? তাহলে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, 1 গুণ একক স্থানীয় অঙ্ক, তাহলে তোমার সংখ্যাটি গঠিত হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা বুঝলে 23 এর জন্য হলো। আমি যদি ধরে নেই যে একক স্থানীয় অঙ্ক পাঁচ, দশক স্থানীয় অঙ্ক কত ধরবা? ধরো যে 3, তাহলে সংখ্যাটি কত হবে? তো একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক 3, তাহলে সংখ্যাটি কত? 35। ডাইরেক্ট তাহলে লিখতে হবে না, তখন কি করা যায়? ভাষা দেই 10 গুণ দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যোগ 1 গুণ একক স্থানীয় অঙ্ক। দশ গুণ দশক স্থানীয় অঙ্ক, 1 গুণ একক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা অবশ্যই সংখ্যাটি গঠন করতে পারবো। 10 দশক স্থানীয় অঙ্ক কত বলেছ? 3 যোগ 5, 1 গুণ একক স্থানীয় অঙ্ক, কি হলো না? তাহলে আমরা এখানে কি দিলাম? কি ব্যাপার, নেট ডিস্টার্ব দিয়েছে। তাহলে এখানে অবশ্যই আমরা বলতে পারি 3 × 30 যোগ 5 সমান কত হবে? 35। তার মানে এটা হচ্ছে তোমার ফর্মুলা।